দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। ঋণ খেলাপি থাকছেন কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। এই তালিকা থেকে নাম বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ চেম্বার আদালত স্থগিত করায় আগামী নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি AK-M রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে ঋণ খেলাপি হওয়ায় বগুড়া ১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলামও নির্বাচন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই আসনের আগের সীমানা ফিরিয়ে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। আগের মতো এবার আর কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন CEC-AM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। যারা আপিল আবেদন করছেন আইন অনুযায়ী সমস্যাগুলো সমাধান করা হবে। আবেদনকারীরা সবাই ন্যায় বিচার পাবেন বলেও আশ্বস্ত করেন CEC। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসি কাজ করছে বলেও জানান তিনি। এদিকে সকালেই দেশের বিভিন্ন স্থান থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারী প্রার্থীরা। বেলা ১১টা পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। মনোনয়ন বাতিল ও গ্রহণের কার্যক্রম শেষ হবে ৯ জানুয়ারি। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত ৩ দিনে আপিল আবেদন জমা পড়েছে ২৯৫টি। Any candidate can appeal. যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা বলছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবস। বিকেলে নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল CEC-র নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় EU এর প্রধান পর্যবেক্ষক বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অংশীদার বাংলাদেশ, ফলে এদেশের কল্যাণে সহযোগিতা করতে সংস্থাটি সব সময় প্রস্তুত বলে জানান তিনি। নির্বাচন পর্যবেক্ষণে পর্যায়ক্রমে ইউরোপীয় ইউনিয়নের ২০০ সদস্য আসবে বলেও জানান তিনি। Bangladesh is really a very important partner for the European Union. I have to say that we are really very looking forward to this opportunity to observe your electoral process for Bangladesh as a vibrant democracy. বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে সচিবালয়ে ক্যাবিনেট মিটিং শেষে তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের কাজ নিয়ে সংক্ষুব্ধ অনেক প্রার্থী আপিল করছেন।
প্রশাসনের ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। প্রশাসনের রদবদল করা হতে পারে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচন কমিশন চাইলে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন যকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন যকসু নেতৃবৃন্দ। এ সময় যকসু ভিপি রিয়াজুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে যকসু ভিপি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার উপহার, তিনি বেঁচে থাকলেও তার সাথে দেখা করতাম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন যকসু নেতারা। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম তাদের সাথে ছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকারীর বিচার দাবিতে শনিবার ঢাকা মহানগরী সহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। বাদ জোহর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোসাব্বিরের জানাজা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জানাজায় অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, মোসাব্বিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে না পারলে প্রমাণ হবে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নেই। বুধবার রাতে কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। ষড়যন্ত্র রয়েছে, নেপথ্যে যারাই রয়েছে, ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামীর নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। আজকে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে আমি অনুরোধ জানাবো, আপনারা দ্রুত খুনিদেরকে খুঁজে বের করুন। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যারাই যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ডে বাদী হয়ে মামলা করেছেন তার স্ত্রী সুরাইয়া বেগম। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 5 থেকে 6 জনকে। নিহতের স্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন ধরেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন আজিজুর রহমান মোসাব্বির। তবে সেটি ব্যবসায়িক নাকি রাজনৈতিক কারণে সে বিষয়ে পরিবারকে কিছু জানাননি তিনি। এদিকে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। আমি আসলে কাউকে চিনি না, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ওখান থেকে দেখে শনাক্ত করে ওনাদের মতো করে তদন্ত করবেন। পলিটিক্যাল ব্যাপারটা বা বিজনেস রিলেটেড ব্যাপারগুলো ও নিজের মধ্যে রাখতো। ও বলতো যে ওর অনেক শত্রু হয়ে গেছে, ওকে যে কোনো সময় মেরে ফেলবে। ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধানের জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখছি। এই ঘটনাকে কেন্দ্র করে নিহত আজিজুর রহমান মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখানে যাহার নামে কাউকে উল্লেখ করা হয়নি। আমরা এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাদেরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। নির্বাচন ব্যাহত করতে যে ফ্যাসিস্ট শক্তি ষড়যন্ত্র করছে, তারাই স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। জুলাই শহীদদের কবর জিয়ারত জাতির প্রত্যাশা, তাই তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয় বলেও দাবি করেন তিনি। দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির
কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। বেগম খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের একটি স্কুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো বা রংধনু দেশ গড়বে বলেও জানান তিনি। গণতন্ত্রের টর্চ মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন, বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন। এই মশাল, গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি। সবাই সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ, ওই যে বলেছে রেইনবো নেশন। গণভোট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণভোটের মাধ্যমে স্পষ্ট হবে কারা প্রকৃত অর্থে সংস্কারের পক্ষে। নির্বাচন গণতন্ত্রের প্রথম ধাপ হলেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনের সংস্কার অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও নির্বাচনী অঙ্গীকার শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন সুজন সম্পাদক। সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করে না। নারী অধিকার নিশ্চিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। আর বক্তারা বলেন, দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার মানসিকতাই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করেছে। এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে সুস্পষ্ট করা দরকার। কিন্তু গত 16 বছর তো তারা এই ফেসিবাদের সাথে ছিলেন, কি করেছেন? তিনটা ভোট দিয়ে দেশ জাতিকে শেষ করেছেন, 14, 18 এবং 24-এর। এবং এখন সমান সুযোগ সুবিধা চাচ্ছেন গিয়ে। কিভাবে সম্ভব? এই হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়নাগর হয়েছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে একটা জাতির সময় লাগবে। শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 14 জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে শুনানিতে জিয়াউল হাসানের বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আওয়ামী শাসনামলে সংঘটিত গুমের মূল হোতা ছিলেন জিয়াউল হাসান। এ সময় গুম খুনের বর্ণনা তুলে ধরেন তিনি। এক পর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তাজুল ইসলাম। তবে শুনানিতে জিয়াউল হাসানের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো রূপ সম্পৃক্ততা নাই। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, নিরাপত্তার কারণেই ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা স্থগিত রয়েছে।
একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তা প্রশ্ন, এটা প্রশ্ন। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী 4 শিক্ষকের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে সিন্ডিকেট। 1 সপ্তাহের মধ্যে 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অধ্যাপক ডক্টর জিনাত হুদা, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, অধ্যাপক মশিউর রহমানকে এ নোটিশ দেওয়া হয়। জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দান ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয় বলে জানানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের 2টি হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পর্যালোচনার জন্য সিনেটে সুপারিশ পাঠিয়েছে সিন্ডিকেট। গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দুপুরে নগরীর বাসন থানার মোগরখাল যুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী জানান, অনলাইনে নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন হাবিব চৌধুরী। বিজ্ঞাপন দেখে এক যুবক কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকার একটি ফাঁকা স্থানে ডেকে নেয়। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে আরও একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ওঠে তারা। এ সময় হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর 2টি গুলি ছুঁড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিইআরসির চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। রমনায় বিইআরসি অডিটোরিয়ামে বৈঠক শেষে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ, কমিশন এবং সরবরাহ বাড়ানোর দাবি জানান তারা। তাদের দাবি অনুযায়ী আমদানিকারকরা বিইআরসি নির্ধারিত দামে পাইকারি বিক্রেতাদের কাছে এলপিজি বিক্রি করে না। এজন্য 12 কেজি এলপিজির দাম 1306 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করতে হবে। এ সময় কয়েকটি কোম্পানি পার্শ্ববর্তী দেশে এলপিজি রপ্তানি করে বলেও অভিযোগ করেন তারা। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তা পূরণের আশ্বাস দেন বিইআরসি চেয়ারম্যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। এছাড়া সরবরাহ বাড়ানোর জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ সংকট কাটবে বলেও জানান তিনি। একটা ডিস্ট্রিবিউটর একটা গ্যাসের ব্যবসা কয় টাকা লাভ করে? এই জন্য আমরা 1500 টাকার নিচে আপাতত আমরা যে অবস্থা, আমরা 1500 টাকার নিচে ভোক্তা পর্যায়ে 1500 টাকার নিচে গ্যাস আমরা দিতে পারবো না। 1500 টাকার মধ্যে আশা করি আমরা 1500 টাকার মধ্যে গ্যাস আমরা পৌঁছে দিতে পারবো। আমরা ভোক্তারা পাবে 1500 টাকার মধ্যে। যে অভিযানটা আছে, অভিযানটা যদি কালকে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার হবে ইনশাল্লাহ। আমাদের এই কমিশন যে বিবেচনার যে সুযোগ, এটা হলো আইনি প্রক্রিয়ায়, তাই না? কারণ কমিশন তো নির্বাহী কর্তৃপক্ষ না, আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আমি যেটা বলছি যে আপনাদের যেটা বক্তব্য এটা যুক্তিসঙ্গত এবং নিঃসন্দেহে আমরা এটা বিবেচনা করব। হ্যাঁ, এবং আপনার দাবি অত্যন্ত। চট্টগ্রামের মিরসরাইয়ে বিপিসির ঢাকা চট্টগ্রাম তেল পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটছে দীর্ঘ সময় ধরে। আজ সকালের আশেপাশে তেল ছড়িয়ে পড়লে ঘটনাটি টের পায় এলাকাবাসী। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, মাসখানেক আগে পাইপলাইনের ওপর একটি টিনের ঘর তৈরি করে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি। সে মিরসরাই ইকোনমিক জোনে চাকরি করে বলে সবাইকে পরিচয় দিত। আজ সকালে তার ঘরের আশেপাশে তেল ছড়িয়ে পড়ে। এ সময় ঘরটিতে প্রবেশ করে দেখা যায় মাটির 12 ফুট নিচে গর্ত করে অভিনব কায়দায় পাইপলাইন ফুটো করা। সেখান থেকে ড্রামে করে তেল সংগ্রহ করছিল অভিযুক্ত আমিরুল, যা সে বাইরে বিক্রি করত। পরে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তেল পাইপলাইন মেরামতে কাজ শুরু করে তারা।
2025 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহ করতে 241 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করে বিপিসি। এ ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচে টিকে গ্রুপের ভোজ্য তেলের ট্যাঙ্কার লিকেজ হয়ে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের লোকজনের মধ্যে তেল সংগ্রহের হিড়িক পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12টার দিকে টিকে গ্রুপের ভোজ্য তেলবাহী একটি ট্যাঙ্কারের পাইপ হঠাৎ ফেটে যায়। এ সময় ট্যাঙ্কারের তেল সব রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বালতি ও ড্রাম নিয়ে রাস্তা থেকে তেল সংগ্রহ শুরু করে। এ সময় তেলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপচয় কমাতে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বরিশালে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিউআর কোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে। নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। আপনারা টাকার ব্যবহার থেকে বের হয়ে আসেন, ছেঁড়া ফাটার কোনো দরকার নেই। মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল দিয়ে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে টাকা ক্যাশলেস হিসাবে টাকা প্রদান করেন। আপনারা কিউআর কোড দিয়ে টাকা প্রদান করেন, দেখবেন যে টাকার ব্যবহারও কমে আসবে, ছেঁড়া ফাটার কোনো যন্ত্রণা থাকবে না, টাকার জন্য ব্যাংকে যে লাইন দিতে হবে না। অত্যাবশ্যকীয়ের বাইরে থাকা 1100 ওষুধের দামও নির্ধারণ করবে সরকার। নির্ধারিত দামের সর্বোচ্চ ও সর্বনিম্ন 15% মধ্যে থাকতে হবে কোম্পানিগুলোকে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এবং এক্সটার্নাল রেফারেন্স মানে দেশের বাইরে অন্যান্য জায়গায় এই ওষুধটা উৎপাদন যেখানে হয় সেই মূল্যটাকে পিপিপি অ্যাডজাস্টমেন্ট করে সেটা দেখা হবে যে ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে কোনটা কম, এবং সেইটা অনুযায়ী তাদেরকে আসলে মূল্য দেওয়া হবে, মূল্য অনুমোদন দেওয়া হবে। অতএব এটা তারা প্রস্তাব করবেন, সরকার অনুমোদন দেবেন, কিন্তু অনুমোদন দেওয়ার নীতিমালাটা আমরা বলছি এটা হচ্ছে মোটা দাগে এগুলো সবগুলো আসলে যেহেতু একটা গেজেট আকারে আদেশ আকারে আসবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দুর্ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও এখনও সঠিক বিচার নিশ্চিত হয়নি। বিমান বাহিনীর অভিযুক্ত ও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। এছাড়া ন্যায় বিচার, আর্থিক ক্ষতিপূরণ, নিহত শিক্ষার্থীদের স্মৃতি রক্ষায় পদক্ষেপ ও পুনর্বাসনের দাবি জানান তারা। এ ঘটনার বিচার বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। শিশু সন্তান কথা বললাম, আর বাকি কথাগুলো আমাদের আরো পরিবারে আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি প্রয়াত রুহুল আমিন গাজীকে স্মরণ করলেন পরিবারের সদস্য, সাংবাদিক ও বিশিষ্টজনরা। সকালে প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর কারা জীবনের 17 মাস নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ বিশিষ্ট ব্যক্তিরা। তারা দেশের প্রতিটি সংকটের সময় রুহুল আমিন গাজী যেভাবে নিজেকে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলেছিলেন তার স্মরণ করেন। ইট প্রস্তুত ও ইট ভাটা আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে 4টি ইট ভাটাকে 19 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় থাকা ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের দায়ে সোনার বাংলা ব্রিক্স, BPL2 ব্রিক্স, ASB ব্রিক্স এবং ব্রিক্স লিংক লিমিটেডকে 19 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ওই 4 ইট ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।
নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানের শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল এবং জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় একাধিক বন্দুক, গুলি ও কার্তুজ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে রায়পুরা আর্মি ক্যাম্পের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল দিনব্যাপী রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে চরাঞ্চলের গোপীনাথপুর এবং বালুয়াকান্দি সহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে 2টি একনলা বন্দুক, 2টি দেশীয় ওয়ান শুটার গান, 9টি কার্তুজ, 5 রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং দেশীয় অস্ত্রসহ সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা সহ সর্বমোট 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জালাল উদ্দিনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি বাজার সংলগ্ন এলাকায় মডার্ন স্টিল মিলস লিমিটেড কর্তৃক অবৈধভাবে দখলে রাখা 65 শতক জায়গা উদ্ধার করেছে বাংলাদেশ চা বোর্ড। দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি বাজার সংলগ্ন এলাকায় চা বোর্ডের জায়গাটি 2022 সালের পর ভাড়া চুক্তি নবায়ন করা না হলেও অবৈধভাবে দখলে রেখেছিল মডার্ন স্টিল মিলস লিমিটেড। বাংলাদেশ চা বোর্ড জানায় 2008 সাল থেকে জায়গাটি মডার্ন স্টিলকে ভাড়া দেওয়া হয়, সেখানে তারা কারখানার জন্য পাওয়ার গ্রিড স্থাপন করে। কিন্তু 2022 সালের পর এখন পর্যন্ত ভাড়া নবায়ন করেনি মিল কর্তৃপক্ষ। তারপরও জায়গাটি অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখলে রাখে তারা। চা বোর্ডের কাছে কোম্পানিটির প্রায় 2,24 লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। চা বোর্ড ছাড়াও মডার্ন স্টিল মিলস লিমিটেডের কাছে সোনালী ব্যাংক 1,358 কোটি টাকা, জনতা ব্যাংক 1,300 কোটি টাকা, পাওয়ার গ্রিড বাংলাদেশ 1,21 লাখ টাকা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 26,08 টাকা পাওনা রয়েছে। এসব পাওনার বিপরীতে একাধিক মামলা চলমান বলেও জানানো হয়। এ অবস্থায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরে অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক 2টি অভিযানে ভেজাল মদ এবং গাঁজা জাতীয় অপ্রচলিত মাদক কুশের একটি আধুনিক ল্যাব ধরা পড়েছে। ঘটনায় 3 জনকে আটক সহ ভাটারা ও টঙ্গী পূর্ব থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 3টা নাগাদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশনস বিভাগের পরিচালক মোহাম্মদ বশির আহমেদ। ব্রিফিংয়ে বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে 79 বোতল বিদেশি মদ, 132 লিটার ভেজাল মদের কেমিক্যাল এবং 166 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর একটি অভিযানে রাজধানীর ওয়ারির একটি বাসা থেকে অপ্রচলিত মাদক কুশের একটি আধুনিক ল্যাব পাওয়া গেছে। 2টি অভিযানে 3 জনকে আটক করে 2টি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে পাশাপাশি 6টি গুদাম। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে দেওয়ালিয়া বাড়িতে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, হঠাৎ গুদামে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বাড়লে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, 6টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রা শুরু হলো আকিজ বশির কেবলসের। উন্নত প্রযুক্তির 3 লেয়ার বিশিষ্ট ইনসুলেটেড বৈদ্যুতিক তার উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। প্রথম দিন থেকেই দেশের 32টি সেলস সেন্টার এবং ডিলারের মাধ্যমে বিপণন শুরু করেছে আকিজ কেবলস। গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, কেবলস অপারেশনসের হেড অব বিজনেস মোহাম্মদ ওমর ফারুক সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবল সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক পদের অপব্যবহার করে নথি ছিনতাইয়ের অভিযোগ এনেছে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। দিল্লির কয়লা পাচারের মামলায় বৃহস্পতিবার সকালে তৃণমূলের নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাকের সল্ট লেকের অফিসে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর কয়েক ঘন্টার মধ্যেই সেখানে উপস্থিত হন মমতা। তল্লাশির মধ্যেই সেখান থেকে ছিনিয়ে আনেন আইপ্যাকের ল্যাপটপ, মোবাইল ও বেশ কিছু জরুরি নথিও। এরপর সেখান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোট কৌশল হাতিয়ে নিতে আইপ্যাকের কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থা গোয়েন্দাদের পাঠিয়েছে বিজেপি। এ সময় তদন্ত কাজে বাধা দেয়া এবং নথি ছিনতাইয়ের অভিযোগে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলা করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈন। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এ সময় তিনি জানান, ট্রাম্পের সামনে সম্ভাব্য সব বিকল্প উপায়গুলো খোলা আছে, তবে তিনি প্রথমে অবশ্যই কূটনৈতিকভাবে চেষ্টা করবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আগামী সপ্তাহে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্টের কাছে যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তাহলে প্রত্যেক দেশের প্রেসিডেন্টই সামরিক উপায়ে তা মোকাবেলা করার বিকল্প হাতে রাখবেন। তবে গ্রিনল্যান্ডের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোকে আটকের পর গ্রিনল্যান্ড ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার ছিলেন মার্কানো তাবাতা। ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরবরাহ করা হয়ে থাকে এই বাহিনী থেকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার কয়েক দিনের মাথায় কমান্ডারকে বরখাস্ত করেন তিনি। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে অপহরণে মার্কিন বাহিনীর অভিযানে মারা গেছেন প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের বেশ কয়েকজন সদস্য। খেলার খবর। আবারও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বললেন তামিম ইকবাল। বিসিবির নতুন এই বোর্ড কাজ নয়, সময় নষ্ট করছেন বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। মুস্তাফিজের আইপিএল ইস্যু এবং এবারের বিপিএল এক মাঠে আয়োজন নিয়েও নিজের মত দিয়েছেন খান সাহেব। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে এসে এসব কথা জানান তামিম। অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না। আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুটা মাটি কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে টি20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। পেটের জটিল সমস্যায় ভুগতে থাকা তিলক ভার্মাকে বিশ্বকাপের আগে দলে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। রাজকোটে বিজয় হাজারে লিগের ম্যাচ খেলার সময় হঠাৎ পেটে যন্ত্রণা অনুভব হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ক্রিকেটারকে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে অস্ত্রোপচার করলে ব্যথা কিছুটা কমে। তবে আপাতত বিশ্রামে আছেন তিলক। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি20 বিশ্বকাপ। এর আগে দলের প্রস্তুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ খেলবে ভারত, যেখানে তিলকের অংশগ্রহণ না করার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে খবর ভারতীয় গণমাধ্যমের। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা শুভমান গিলের পাশাপাশি রিয়ান পরাগের নাম ভাবনায় আছে টিম ম্যানেজমেন্টের। 17 বছর বয়সী নারী শুটারকে যৌন হয়রানির অভিযোগে ভারতের জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভরদ্বাজ বরখাস্ত হয়েছেন। ফরিদাবাদের একটি হোটেলে ওই কিশোরীর সাথে যৌন হয়রানির ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ওই শুটার এবং তার পরিবার। ক্রীড়াবিদের পরিবারের করা বিস্তারিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয় এবং এ বিষয়ে এরই মাঝে হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের বক্তব্য নেওয়ার কাজ করছে। এফআইআরে উল্লেখ করা হয়, ঘটনাটি ঘটে দিল্লির ডক্টর কর্নিং সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের শুটিং প্রতিযোগিতার সময়।
শেষ করছি এখন চারদিক। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।